সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই ইউনিকো হসপিটালস। দর্শক, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সময়ে জরুরি স্বাস্থ্য সংকট তৈরি হয়, যেই সময় আমাদের প্রয়োজন হয় এমার্জেন্সি ম্যানেজমেন্ট বা জরুরি স্বাস্থ্য ব্যবস্থাপনার। বাংলাদেশে আমরা জরুরি স্বাস্থ্য ব্যবস্থাপনায় কতখানি এগিয়েছি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের আজকের আলোচ্য বিষয় এমার্জেন্সি মেডিসিনের এবিসিডি। এ বিষয়ে কথা বলার জন্য আমরা দুজন বিশেষজ্ঞ আমাদের স্টুডিওতে পেয়েছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার মোশতাক চৌধুরী, তিনি মেডিকেল ডিরেক্টর, মেডিকেল সিটি ক্রস টিম্বার, ডালাস, যুক্তরাষ্ট্র, এবং তিনি ফ্যাকাল্টি এমার্জেন্সি মেডিসিন, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন ডাক্তার জাহিদুল হাসান, অ্যাসোসিয়েট কনসালটেন্ট, এমার্জেন্সি মেডিসিন বিভাগ, ইউনিকো হসপিটালস, ঢাকা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ডাক্তার মোশতাক চৌধুরী, আপনি যুক্তরাষ্ট্রে আছেন, দীর্ঘদিন ধরে সেখানে আছেন, বাংলাদেশে পড়াশোনা করেছেন এবং যুক্তরাষ্ট্রে এমার্জেন্সি মেডিসিনের সাথে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে। আমরা বাংলাদেশে এই বিষয়টি কতখানি এগিয়েছে সেটা আমরা খানিকটা শুনবো, কিন্তু তার আগে বোধহয় আমরা একটু জেনে নিতে পারি যে এই যে এমার্জেন্সি মেডিসিন, এটি আসলে কি, কেন এটি অন্যান্য যেই বিভাগ আছে মেডিসিনের, যেমন শুধু মেডিসিন বিভাগও আছে, আবার আমরা বলছি ক্রিটিক্যাল মেডিসিন আছে, এত কিছুর সাথে কোথায় পার্থক্য এমার্জেন্সি মেডিসিনের? ধন্যবাদ প্রথমে আপনাকে এবং চ্যানেল 24-কে আমাকে এত সুন্দর একটা আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন করেছেন। জি, ইমার্জেন্সি আমরা যেটা বলি, ইমার্জেন্সি যে কারো কিছু, যে কোনো কিছু, যে কোনো সময় ইমার্জেন্সি হতেই পারে। এটা হতে পারে আমার বাবার স্ট্রোক, হতে পারে আমার মায়ের হার্ট অ্যাটাক, হতে পারে আমার ভাইয়ের মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট, হতে পারে আমার বোনের কানে ব্যথা। যে কোনো সমস্যায় পেশেন্ট আমাদের ইমার্জেন্সি রুমে আসে এবং তাদের কাছে সেই কনফিডেন্সটা আছে যে জরুরি সেবা যেটা, সেটা আমি ইমার্জেন্সিতে গেলে আমি পাবো। তো সেটা হচ্ছে যে কোনো কিছুই নিয়ে আমাদের ইমার্জেন্সি রুমে আসবে। এটা হচ্ছে প্রতিটা মানুষ মনে করে এটা হচ্ছে আমার ইমার্জেন্সি। সে হতে পারে স্ট্রোক, সে হতে পারে ট্রমা, সে হতে পারে মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট, সে হতে পারে কানে ব্যথা, যেটাই হোক। আচ্ছা, তাহলে বলতে পারি যে কোনো ইস্যু নিয়ে আমার যদি মনে হয় যে আমার এখানে একটা এমার্জেন্সি বা জরুরি বিষয় তৈরি হয়েছে, তখন আমি হসপিটালের যেই বিভাগে যাব সেটি হচ্ছে আপনাদের ইমার্জেন্সি মেডিসিন বিভাগ। জি, সেটি। জি। তাহলে আমরা আরেকটুখানি জেনে নিই আপনার কাছে এই সুযোগে যে এই যে ইমার্জেন্সি বিভাগ আমরা বলছি, এটি মেডিসিন বিভাগ যেটা বললাম, তার তুলনায় তাহলে এটির মূল পার্থক্যটা কোথায় ধরেছে? আমরা প্রথমে কিন্তু অনেক সময় মেডিসিনের ডাক্তারের কাছেও যাই, তার সাথে এটা আলাদা করে কোথায় অবস্থান এটা? তো আমি যেটা বলতে চাই যে যুক্তরাষ্ট্রে, ইউএসএতে আমাদের ইমার্জেন্সি মেডিসিন কমপ্লিটলি সেপারেট একটা বিভাগ। এটি সম্পূর্ণই সেপারেট। মানুষের ইমার্জেন্সি শুধু মেডিসিন রিলেটেড হয় না, মানুষের ইমার্জেন্সি গাইনি রিলেটেডও হতে পারে, সার্জারি রিলেটেডও হতে পারে, একটা বাচ্চা রিলেটেডও হতে পারে, প্রেগনেন্সি রিলেটেডও হতে পারে। এই জন্য আমেরিকান একাডেমি অফ কলেজ অফ ফিজিশিয়ান, ইমার্জেন্সি রুম ফিজিশিয়ান আমাদের একটা ডিপার্টমেন্টই খুলেছে, সেটা হচ্ছে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট। আচ্ছা, তাহলে এটি সম্পূর্ণ স্বাধীনভাবে একটি আলাদা বিভাগ হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রে, যেটি আমরা জানলাম। এবার আমি আসি ডাক্তার জাহিদুল হাসান আপনার কাছে, যে আমরাও কিন্তু বাংলাদেশে দেখি যে যত হসপিটালে যাব সেখানে কিন্তু জরুরি বিভাগ নামে একটি রুম কিন্তু সেখানে আছে এবং আমাদের দেশের রোগীরা কিন্তু সেখানে যাচ্ছে। আমাদের দেশের জরুরি বিভাগ আর ডাক্তার মোশতাক চৌধুরী যে জরুরি মেডিসিনের কথা বললেন, ইমার্জেন্সি মেডিসিনের কথা বললেন, দুটো কি একই নাকি আমরা একটু আলাদা, কোথায়? জি, ধন্যবাদ। খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে আমাদের দেশে দেখেন প্রায় প্রতিটি হসপিটালে কিন্তু একটা ইমার্জেন্সি রুম আছে এবং আমরা যখন থেকে মেডিকেল কলেজে পড়াশোনা করছি সেখানেও একটা ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট আছে। আর আমাদের যে কনসেপ্টটা এখন আমরা যেটা নিয়ে কাজ করছি, বিশেষ করে ওনারা কাজ করছেন যেটা ইমার্জেন্সি মেডিসিন, বাংলাদেশে আমরা কিছু কিছু হসপিটালে আমরা অলরেডি শুরু করেছি ইমার্জেন্সি মেডিসিনের এই কনসেপ্টটা নিয়ে কাজ করার। তো আসলে ডিফারেন্সটা কোথায়? সেটা হচ্ছে মেন যে ডিফারেন্সটা হচ্ছে যে ট্র্যাডিশনাল যে ইমার্জেন্সি মেডিসিন যেটা আমরা মানে ডিপার্টমেন্ট আমরা যেটা বলছি, সেখানে পেশেন্ট আসলে তাদের মেন কাজটা হচ্ছে পেশেন্টটাকে মানে জাস্ট ট্রান্সফার করা। সাপোজ একটা মেডিসিন মানে একটা পেশেন্ট আসলো, তার অ্যাবডোমিনাল পেন, তাকে
সার্জারি একটা ইউনিটে ভর্তি করছে, একটা পেশেন্ট ট্রমা নিয়ে আসলো, তাকে অর্থোপেডিক্সে ভর্তি করছে, কিন্তু মূল সমস্যা যে কোথায় সেটা কিন্তু তারা ডায়াগনোসিস হচ্ছে না। সেই ডায়াগনোসিসটা অনেক ডিলে করে হচ্ছে। তো এখানেই ডিফারেন্সটা হচ্ছে এমার্জেন্সি মেডিসিনের। এখানে এমার্জেন্সি মেডিসিনে আমরা যেটাকে করি, সেখানে গোল্ডেন আওয়ারটাকে আমরা কিন্তু ইউটিলাইজ করি, প্রথম ঘন্টা, এটা একটু গোল্ডেন আওয়ার বলি। তো এই সময়টায় আমরা কি তাৎক্ষণিকভাবে দ্রুততম সময়ের মধ্যে তার একটা ম্যানেজমেন্ট আমরা শুরু করি। অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট দুইটা কিন্তু সাইমালটেনিয়াসলি চলতে থাকে। আচ্ছা, সেখানে আমরা যেটা আপনি প্রথমেই বলেছিলেন যে ABCD, তো আমরা এই কনসেপ্টটা ব্যবহার করি যে একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন তার প্রথম যে সমস্যা হচ্ছে A ফর এয়ারওয়ে, তার শ্বাসনালীর থেকে বাধাগ্রস্ত হচ্ছে, সে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। তো একটা পেশেন্ট অ্যাবডোমিনাল পেন নিয়ে আসলো, সাথে তার শ্বাসনালীর একটা প্রবলেম, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট। এখানে একটা মানুষ যখন শ্বাস প্রশ্বাস যার বন্ধ থাকছে, সে হয়তো 2 মিনিট শ্বাস না নিতে পারলে এই পেশেন্টটাকে ওখানে মারা যাচ্ছে। বাট অ্যাবডোমিনাল পেন 1 ঘন্টা পরেও কিন্তু ম্যানেজ করা যায়। এখানেই হচ্ছে আসলে এমার্জেন্সি মেডিসিনের কাজ। আমরা এই ABCD কনসেপ্ট নিয়েই আমরা কাজ করি। এয়ারওয়েটাকে যখন আমরা অ্যাসেসমেন্ট করি, অ্যাসেসমেন্টের সাথে সাথে যেখানে আমরা প্রবলেমটা পাচ্ছি যে না, তার এয়ারওয়ের মধ্যে একটা ফরেন বডি আছে, এয়ারওয়ের মধ্যে কিছু ভমিটিং আছে, কিছু গার্গলিং হচ্ছে, তার একটা সাউন্ড হচ্ছে, আমরা সেটাকে রিলিভ করার ব্যবস্থা করি। সাথে সাথেই তার একটা এয়ারওয়েটাকে মানে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক ফর B ফর ব্রেথিং, পেশেন্ট শ্বাসকষ্ট হচ্ছে, সে শ্বাস নিতে পারছে না, এখন তার অ্যাবডোমিনাল পেন, সে শ্বাস নিতে পারছে না। সেম লাইক আমি যদি তার শ্বাসের সমস্যাটা সমাধান না করে এই পেশেন্টটাকে যদি একটা ওয়ার্ডে পাঠিয়ে দেই, তাহলে ও কিন্তু ওই শ্বাস প্রশ্বাসের জন্যই সে নিতে পারছে না, ওই কারণেই মারা যাবে, সে পেটে ব্যথার জন্যই মারবে না। তো এখানেই আমরা এখানে কাজ করি, আমরা তাকে একটা ব্যবস্থা করছি। সে যদি সিম্পল অক্সিজেনে যায় ভালো কথা, সেটা যদি না যায় আমরা প্রয়োজনের ক্ষেত্রে তাকে ইনটুবেশন পর্যন্ত দিই। আমরা NIV ইউজ করি, যেটা নন ইনভেসিভ ভেন্টিলেশন, সেখানে আমরা ইউজ করছি। এরপরে আসে সার্কুলেশন, C ফর সার্কুলেশন। সার্কুলেশনটা হচ্ছে যে পেশেন্টের ব্লাড প্রেশার ফল করছে, পেশেন্টের হার্ট বিটটা বেড়ে যাচ্ছে, তো পেশেন্ট কিন্তু মরবে হচ্ছে তার প্রেশার ফল ডাউনের কারণে। স্যার হিউজ ব্লিডিং হচ্ছে, আমরা সেই ব্লিডিংটাকে কন্ট্রোল করি, তার একটা IV ক্যানুলেশন করি, প্রয়োজনের ক্ষেত্রে ব্লাড ফর ব্লাড যদি তার ক্ষরণ হয় তো আমরা ব্লাড দিই, যদি ব্লাড ক্ষরণ না হয় এমনি নর্মাল হাইপোটেনশন হচ্ছে, আমরা তাকে ফ্লুইড দিয়ে ম্যানেজমেন্ট করি। তাহলে এখানে রিসাসিটেশনের প্রয়োজনটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে কি করছি আমরা, এমার্জেন্সি মেডিসিনের কনসেপ্টটা হচ্ছে যে এই ABCD ওয়েতে আমরা একটা সিস্টেমিক ওয়েতে আমরা কাজ করছি, একটা স্টেপ অনুযায়ী কাজ করছি, এবং তাকে অ্যাসেসমেন্টও যেমন করছি, তার সাথে সাথে তার ম্যানেজমেন্টও করছি। করে পেশেন্টটাকে আলটিমেটলি আমরা কিন্তু সেটেল করছি। এই সেটেল করার পরে এরপরে আসি আমরা মূল প্রবলেম, সেখানে তার কোথায় প্রবলেম, সেটা যখন আমরা করি সেখানে ম্যানেজমেন্ট আছে, তারপরে ইনভেস্টিগেশন আছে, সেখানে বাকি যে সমস্ত প্রয়োজনীয়তা রেফারেল আছে, সেগুলো করে আমরা পেশেন্টকে একটা জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করি। পরবর্তী যেখানে তার ডেফিনিটিভ ম্যানেজমেন্ট যেখানে হবে, আমরা সেখানে ট্রান্সফার করছি। কিন্তু এই সময়টার মধ্যে সে আমার এখানে যদি 1 ঘন্টা থাকে বা 2 ঘন্টা থাকে, এর মধ্যে তার কিন্তু তার একটা ম্যানেজমেন্টও হচ্ছে, তার অ্যাসেসমেন্ট হচ্ছে, তার মূল প্রবলেমটাকে হাইলাইট হচ্ছে। ডক্টর জাহিদ, অনেক ধন্যবাদ বিষয়টি সুন্দর করে প্রকাশ করার জন্য। এবং বাংলাদেশে বিশেষ করে আমরা যেটা বলছিলাম যে এমার্জেন্সি মেডিসিনের যেই প্রসঙ্গটা, যে আমরা রোগীকে কেবল এমার্জেন্সি রুম থেকে হয়তো যত দ্রুত সম্ভব অন্যদিকে নিয়ে যাচ্ছি, সেটা না করে এমার্জেন্সি রুমেই অনেক ব্যবস্থাপনার একটা প্রসঙ্গ আছে। তাহলে ডক্টর মোশতাক চৌধুরী, যুক্তরাষ্ট্রে আপনি কিন্তু আগেই বলেছেন যে এই বিষয়টি সম্পূর্ণ একটি ইন্ডিপেন্ডেন্ট স্পেশালিটি হিসেবে তৈরি হয়েছে সেখানে। ওখানকার এই ধারাটা যদি একটুখানি বলেন যে কারা এই এমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্ট হিসেবে তৈরি হচ্ছে, তাদের এডুকেশনের পাথওয়েটা আসলে কি? জি, ধন্যবাদ। সো ইমার্জেন্সি মেডিসিনের যেটা হয়, MD কোর্স করার পরে 3 বছরের রেসিডেন্সি করে, অথবা আপনার বাইপাস করে আরেকটা প্রোগ্রাম আছে আপনার ABPS, সেখান থেকে সার্টিফিকেশন নেওয়া হয়। তো এরাই ইমার্জেন্সি মেডিসিনের ফিজিশিয়ান। এবং ইমার্জেন্সি মেডিসিনের ফিজিশিয়ান হওয়ার পরে আমরা হয়তোবা কেউ যদি চায় যে ট্রমা রিলেটেড যদি সাব স্পেশালিটিস করতে চায়, তাহলে তারা ট্রমা রিলেটেড বা অন্যান্য কিছু কেসে ওরা সাব স্পেশালিটিস করে। সাধারণত যেটা হয় ইমার্জেন্সি মেডিসিনে আমরা যেটা করি, যেটা ট্রিয়াজ সিস্টেম, যেটা ডক্টর জাহিদ যেটা বললেন যে এই যে পাঠিয়ে দেওয়া,
তো আমাদের ওখানে যেটা হয়, আমরা প্রথমে যেটা করি ট্রিয়াজ করি। ট্রিয়াজ শব্দটা হচ্ছে ওখানে কুইক একটা অ্যাসেসমেন্ট হয়। সেই কুইক অ্যাসেসমেন্টটা একটা নার্স গেল, দেখলো পেশেন্টের ভাইটাল সাইন নিল, পেশেন্টকে জিজ্ঞেস করলো কী হয়েছে, ওটার উপর ডিপেন্ড করে সিভিয়ারিটি বোঝা হয় যে এটাকে এখনই দেখতে হবে না 5 মিনিট বসলেও হবে। কারণ আমাদের ইমার্জেন্সিতে একই সময় আপনার 5 থেকে 10 জন 20 জন রুগী একই সাথে আসতে পারে। তো আমরা ধরুন কিছু কিছু রোগ আছে, কিছু কিছু ডিজিজ আছে যেগুলো আপনার টাইম ইজ অ্যাসেন্স, এবং ধরেন হার্ট অ্যাটাক বা আপনার স্ট্রোক বা আপনার অ্যাবডোমিনাল পেইন বা সেপসিস, ওগুলো ওরা চলে যায় আপনার টপে। কানে ব্যথা ধরেন বা ক্রনিক ব্যাক পেইন বা আমার মেডিসিন রিফিল, এই ধরনের যেগুলো, তো ওগুলো চলে যায় নিচে। ট্রিয়াজের পরে আমরা যেটা করি, আমরা পেশেন্টকে দেখি, দেখার পরে আমাদের কিছু ডায়াগনস্টিক টেস্ট করি। আমরা সেই ডায়াগনস্টিক টেস্টগুলো করার পর আমরা চলে যাই আপনার ডেফিনিটিভ, আমরা কিছু ম্যানেজমেন্ট করি। ধরেন ডিপেন্ড অন এটা কি পেশেন্টের সেপসিস যদি হয় তখন আমরা অ্যান্টিবায়োটিক শুরু করে দিই। পেশেন্টের যদি কোনো ধরনের পেইন থাকে, পেইন ম্যানেজমেন্ট করি। নসিয়া ভমিটিং থাকলে ওটা ট্রিটমেন্ট করি। ইন দি মিন টাইম আমাদের রিপোর্ট চলে আসে, আমরা তখন বুঝতে পারি এটা কি অ্যাপেন্ডিসাইটিস, নাকি এটা পারফোরেশন, না এটা কি সার্জারিতে যাবে, না এটা মেডিসিনে যাবে, এবং পেশেন্ট কি ভর্তি হওয়া দরকার, না পেশেন্ট বাড়ি গেলেও চলবে। ওটার উপরে ডিপেন্ড করে আমরা ডিসিশনটা নেই। এবং আমাদের এই সিদ্ধান্তের উপর যেটা সুবিধাটা হয়, হসপিটালের লোড অনেক কমে যায়। যেমন আমি ফর এক্সাম্পল গতকালকেই আমার এক ফ্রেন্ড এখানে ঢাকা মেডিকেলে আছে, তার সাথে কথা বলছিলাম। আমাদের ঢাকা মেডিকেলে ওর ইউনিটে আপনার ভর্তির ক্ষমতা হচ্ছে 30 জন, কিন্তু ইমার্জেন্সি থেকে 150 জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে অনেক কিছুই ছিল কমপ্লিটলি যেটা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ওরা চাইলে কাজটা করে ফেলতে পারতো। এটা তো হসপিটালের লোড বেড়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে কিন্তু আসলে এখানে আমরা যেটা দেখছি যে ইমার্জেন্সি মেডিসিন কেবল এমার্জেন্সি ব্যবস্থাপনার ইসে না, তাকে হসপিটালে রাখবে কি রাখবে না সেখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে। অসাধারণ। ডক্টর জাহিদুল হাসান, আমাদের দেশে এই যে এমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্ট তৈরি হওয়ার যেই প্রক্রিয়ার কথা ডক্টর মোশতাক চৌধুরী বললেন, তা কি আমাদের দেশে আছে? আমাদের দেশে এমার্জেন্সি মেডিসিনের পড়াশোনার জায়গাটা আসলে কীরকম? ধন্যবাদ, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আসলে দুঃখের বিষয় হচ্ছে যে ওয়ার্ল্ড যেখানে ইমার্জেন্সি মেডিসিন এত এগিয়ে গেছে, আমাদের বাংলাদেশে আসলে আমরা এখানে ততই পিছিয়ে আছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে আসলে কোনো পোস্ট গ্রাজুয়েশন কোর্স এখনও পর্যন্ত বাংলাদেশে কোনো পোস্ট গ্রাজুয়েশন কোর্স চালু হয়নি এমার্জেন্সি মেডিসিনে। তো এখানে আসলে যারা কাজ করছে, আমরা যারা কাজ করছি, আমরা হয়তো বাইরে থেকে কিছু কোর্স করে এসে, কিছু ডিগ্রি করে এসে আমরা কিন্তু বাংলাদেশে এমার্জেন্সি মেডিসিনটাকে চালাচ্ছি। তো সমস্যা হচ্ছে যে আমাদের জুনিয়র ডক্টর, যারা এমার্জেন্সি ডক্টর, উনি মোস্তাক ভাই যেটা বললেন যে ওখানকার এমার্জেন্সিতে যারা কাজ খোঁজে তারা কিন্তু অ্যাটলিস্ট এমডি কোর্স করার পরে একটা পোস্ট গ্রাজুয়েশন 3 বছরে করে তারপরে তারা ঢুকছেন। কিন্তু বাংলাদেশে যারা এমার্জেন্সিতে কাজ করছেন, একদম টপ লেভেল যারা আছে, তারা তো এমার্জেন্সিতে কিছু না কিছু ডিগ্রি করছেন, বাট আমাদের জুনিয়র ডক্টররা তারা জাস্ট একটা এমবিবিএস পাস করেই তারা এমার্জেন্সিতে এসেছেন। তাহলে এখানে কিন্তু তার ক্যারিয়ার প্রোগ্রেশনটা ওইভাবে হচ্ছে না। এবং এটি কিন্তু এমার্জেন্সি মেডিসিনের মূল যে উদ্দেশ্য, সেখানেও কিন্তু একটি বড় রকমের একটি কম্প্রোমাইজ। তো এখানে তারা শিখতেছে কোথা থেকে? তারাই সিনিয়রের কাছ থেকে হয়তো তারা করতেই শিখতেছে, কিন্তু তারা কিন্তু টোটাল এমার্জেন্সি কনসেপ্টটা যেটা ডিগ্রি করে বা ট্রেনিং করে করার কথা ছিল, কারণ এমার্জেন্সিতে কিন্তু ডিগ্রি যেমন আছে, এখানে কিন্তু অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে, এখানে অনেক ট্রেনিংয়ের ব্যাপার আছে। সেই ট্রেনিংগুলো আমাদের আসলে ডক্টররা পাচ্ছে না সেইভাবে। তারা শুধুমাত্র এমার্জেন্সির মধ্যে কাজ করতে কিছু শিখতেছে, এটাই হচ্ছে। এবং সেই পরিমাণটাও কিন্তু বাংলাদেশে, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক, মাত্র হাতে গোনা অল্প কিছু কর্পোরেট লেভেলের হসপিটালে এই প্র্যাকটিসটা এখন বর্তমানে চালু আছে। আচ্ছা, তার মানে আমরা আসলে বড় একটা সুযোগ হারাচ্ছি আমাদের রোগীদের বাঁচানোর এবং তাদের সঠিক সেবাটা সঠিক সময়ে দেওয়ার, এই স্পেশালিটি ডেভেলপ না করার কারণে। আমরা হয়তো শেষের দিকে আবার একটু ফেরত আসবো। আমি একটু এই সুযোগে ডক্টর মোশতাক চৌধুরী আরেকটা বিষয় একটু এখানে আনতে চাই, যে হসপিটালে যখন পৌঁছায় একজন রোগী, তখন তো হসপিটালে শুরু হলো, কিন্তু কিছু সিচুয়েশন আছে, যেমন একটা অ্যাক্সিডেন্ট হলো, অনেক রক্তপাত হচ্ছে,
অথবা একজনের স্ট্রোক হলো বা হার্ট অ্যাটাক হলো, সেই সময় আমরা কিন্তু বলি যে যেই জায়গায় তিনি আছেন সেখান থেকে হসপিটাল পর্যন্ত পৌঁছানোর সময়টাও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে আউট অফ হসপিটাল যেই কেয়ার, ইমার্জেন্সি ব্যবস্থাপনা, সেটি আপনাদের ওখানে কিভাবে হয় এবং তার সাথে আপনাদের হসপিটালের প্রযুক্তিগত অথবা অন্যান্য দক্ষতাগত যোগাযোগটা কিভাবে, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বাকি সব কিছু মিলে যদি একটু বলেন। অবশ্যই অবশ্যই, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ওখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সিচুয়েশন এখন অন্যদিকে চলে যাচ্ছে। আমরা আগে যেরকম বলতাম যে রুগী হসপিটালে আসবে, এখন আমরা বলছি না না, হসপিটাল রুগীর কাছে যাবে। সেটা হচ্ছে তার মানে এটা মানে হসপিটাল তো বিল্ডিং সহ যেতে পারে না, হসপিটাল যাচ্ছে মানে ইএমএস যেটা অ্যাম্বুলেন্স ক্রু, ওরা রুগীকে যেই মুহূর্তে তাদের বাসা থেকে তুলছে তখনই চিকিৎসা ব্যবস্থা শুরু হয়ে যাচ্ছে। আপনি যে কোয়েশ্চেনটা করেছেন তার আলোকে আমি বলতে চাই যে স্ট্রোক, এই যে আপনি একটা স্ট্রোক, এটা হচ্ছে খুবই খুবই একটা কমন এবং জীবনঘাতী, লাইফ থ্রেটেনিং একটা ডিজিজ, এবং এই স্ট্রোক হওয়ার পরে একটা ডিসএবিলিটি হয়ে যায় পার্মানেন্ট। অথচ দেখেন, আমরা যদি এই স্ট্রোকের ট্রিটমেন্টটা আমরা যদি বাসা থেকেই, মানে অ্যাম্বুলেন্স যখন পিক করলো তখন থেকে যদি আমরা শুরু করতে পারি, তাহলে অনেকাংশেই আপনার রেসিজুয়াল কোনো সিমটমই থাকে না। ধরেন এই যে স্ট্রোকের, আপনি যদি স্লাইডটা দেখেন, এখানের মধ্যে আপনি দেখতে পাবেন যে 87% স্ট্রোক যেটা হচ্ছে, এটা হচ্ছে ইস্কেমিক স্ট্রোক, অর্থাৎ হচ্ছে ক্লট হয়ে যায়, এবং মাত্র 13% স্ট্রোক হচ্ছে ব্লিডিং। এই 13%কে আমরা চিকিৎসা, ওই ধরনের চিকিৎসা দেওয়া যায় না যেটা 87%কে যেই চিকিৎসাটা দেওয়া যায়, এদের চিকিৎসা হয় অন্য ধরনের। এই 87% যাদের ক্লট হয় তাদেরকে আমরা যদি ইএমএস, যারা অ্যাম্বুলেন্স ক্রু যারা তুলছে, তোলার সাথে সাথে ওরা এই স্ট্রোকের আপনার দুটো বেসিক ট্রিটমেন্ট দরকার, দুটো বেসিক ডায়াগনোসিস দরকার। একটা হচ্ছে ক্যাপিলারি ব্লাড সুগার, অর্থাৎ ফিঙ্গার স্টিক করে সুগার কত এটা দেখা, কারণ স্ট্রোকের মিমিক করে যে ইয়েটা। আরেকটা হচ্ছে সিটি স্ক্যান করা। তো ওরা যখন তুলে তখন ওরা বলে যে আমি একটা পেশেন্ট পেয়ে আনছি, এই পেশেন্টের বয়স 87 ইয়ার্স বা 58 ইয়ার্স ওল্ড, এবং ওর 30 মিনিট আগে রাইট সাইডের ওর প্যারালাইসিস হয়েছে, আই মিন রাউট, এবং আমি সুগার দেখলাম, ওর সুগার এটা, ও আমার সাথে ফোনে কমিউনিকেট করছে। এখন দেখেন আমেরিকাতে আপনার এভরি 40 সেকেন্ডে স্ট্রোক হচ্ছে এক একটা পেশেন্টের, এবং আমেরিকাতে আপনার আমেরিকা না, পৃথিবীর যে কোনো মানুষের যখন স্ট্রোক হয় এভরি মিনিট 2 মিলিয়ন সেল, আচ্ছা প্রায় 20 লাখ সেল তার মারা যাচ্ছে এভরি মিনিটে, এবং এইটা হচ্ছে ইরিভার্সিবল। এই সেল আর কোনোদিন ব্যাক করবে না। আচ্ছা, যে সেলটা হয়তো আমার এই থামটাকে মুভ করতে পারে, যে সেলটা এখন আমি কথা বলছি, এই কথা বলাটাকে মুভ করছে, এই সেলটা কিন্তু মারা যাচ্ছে। তো এই সেলটাকে আমি ঠিক করতে পারছি না। আমরা যদি এই ট্রিটমেন্টটা 3 ঘন্টার মধ্যে শুরু করতে পারি, তাহলে যেখানে ব্রেনের, আমার যে সেন্টারের কাছে আমার স্পিচ সেন্টারটা আছে তার আশেপাশে একটা পিনাম্বরা বলি আমরা, পিনাম্বরা হচ্ছে এইটা, এই সেলগুলো মারা যায়নি এখনো, এর স্যালভেজেবল, এর দিকে বাঁচানো যায়। এই 3 ঘন্টার মধ্যে যদি আমরা ওই মেডিসিনটা দিতে পারি, ওই মেডিসিনটা অনেকাংশ ক্ষেত্রেই 90% কেসেসে অনেক সিমটম অনেক রিডিউস করে ফেলে। তাহলে ইএমএস ক্রু যেটা অ্যাম্বুলেন্স ক্রু, ওরা আমাদেরকে যখনই পেশেন্টকে পিক করছে তখন থেকে যদি আমাদেরকে অ্যাওয়ার করে, আমরা সিটি স্ক্যান মেশিন যদি রেডি রাখি এবং সেই সাথে আমাদের মেডিসিনগুলো যদি রেডি রাখি, তাহলে আমরা 3 থেকে 4.5 ঘন্টার উইন্ডো পিরিয়ডটা অ্যাচিভ করতে পারি, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের পেশেন্টের পার্মানেন্ট ডিসেবিলিটি যেটা, একটা ফ্যামিলি সাফারিং যেটা, এটা সব কিছুই কমে আসবে। অসাধারণ বিষয়, যেটি আমরা বুঝতে পারছি যে অ্যাম্বুলেন্সটা কিন্তু হসপিটালের এক্সটেনশন হিসেবে কাজ করছে। সেখানে সে কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছে, ইকুইপমেন্ট নিয়ে যাচ্ছে। এই জায়গায় ডক্টর জাহিদুল হাসান, বাংলাদেশের প্রেক্ষিতে যদি চিন্তা করি, আমাদের দেশের অ্যাম্বুলেন্সগুলোর কথা কেমন আপনি বলবেন? এটা কিন্তু এমার্জেন্সি কেয়ারের একটা বিরাট অংশ, এমার্জেন্সি মেডিসিনের অংশ হয়ে গেছে। আমাদের দেশে যখন স্ট্রোকের পেশেন্ট আনতে যাচ্ছে অথবা একজন রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে এমন পেশেন্ট আনতে যাচ্ছে, আমাদের অ্যাম্বুলেন্সগুলো কি এরকম ব্যবস্থাপনার সাথে যুক্ত হতে পারছে? থ্যাংক ইউ। আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস রেজ করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু আপনি দেখবেন রাস্তাঘাটে প্রচুর অ্যাম্বুলেন্স আছে। এই অ্যাম্বুলেন্সগুলো কি আসলে এই ধরনের, উনি যে কথাগুলো বললেন, এই সার্ভিসগুলো দিতে পারছে কিনা? মূলত আমাদের বাংলাদেশে যে অ্যাম্বুলেন্সগুলো আমরা দেখছি, এটা ক্যারিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। তারা জাস্ট পেশেন্টটাকে ট্রান্সফার করা, হসপিটাল, বাসা থেকে হসপিটাল বা হসপিটাল থেকে আরেকটা হসপিটাল ট্রান্সফার করছে, কিন্তু তারা কিন্তু আলটিমেটলি ওখানে কোনো ম্যানেজমেন্ট হচ্ছে না। উনি যেটা বললেন যে এভরি টাইম ইজ এ মাসেল, তাই না? তো সেখানে টাইমটাকে ওরা ইউটিলাইজ করতেছে না। তাদের কি হচ্ছে, তারা জাস্ট একটা অক্সিজেন লাইন সেই অ্যাম্বুলেন্সগুলোতে আছে, তারা একটা
অ্যাম্বুলেন্সের লাইন লাগাই দিয়ে পেশেন্টটাকে ট্রান্সফার করতেছে, কিন্তু সেখানে কিন্তু বাকি আর কোনো কাজ, অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, তার ফার্দার এভালুয়েশন, এগুলো কিছুই হচ্ছে না। তাহলে আলটিমেটলি যেটা গোল্ডেন আওয়ারটা সেটা আমরা মিস করছি। যেটা উনি বললেন যে স্ট্রোকের ক্ষেত্রে টাইম ইজ এ ম্যাটার, সেখানে আমাকে 3 ঘন্টার মধ্যে এই পেশেন্টটাকে আমাদের হসপিটালে অবশ্যই পৌঁছাতে হবে এবং তাকে আমরা থ্রোম্বোলাইসিস বলি, আমরা উনি যেটা ইস্কেমিক স্ট্রোক বললেন, আমরা এখানে থ্রোম্বোলাইসিসটাকে ব্যবহার করব। এই থ্রোম্বোলাইসিসটা ব্যবহার করার জন্য কিন্তু 3 ঘন্টার মধ্যেই আমাদের শুরু করতে হবে, কিন্তু 3 ঘন্টার মধ্যে কিন্তু আমাকে অনেক কাজ করতে হবে তার মধ্যে। সেটাই উনি যেটা বললেন শুধু রোগীকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে এটা না না না, দিস ইজ নট অনেক আমাকে ব্যবস্থাপনা এই আছে 3 ঘন্টার মধ্যে অনেকগুলো প্যারামিটার আমাকে ম্যানেজ করতে হবে। সেই প্যারামিটারগুলো যদি আমরা বাসা থেকে ম্যানেজ করতে পারতাম, কারণ বাংলাদেশে আপনি জানেন যে এখানে হিউজ ট্রাফিক, একটা পেশেন্ট যে কোনো জায়গা থেকে 1 ঘন্টা মানে 2 মাইল দূরের থেকে যদি একটা পেশেন্ট 1 ঘন্টা সময় লাগে, তাহলে এই ম্যানেজমেন্টটা যদি আমরা সেখান থেকে শুরু করতে পারতাম, তাহলে কিন্তু আমার এই যে আমরা বললাম যে 3 ঘন্টার মধ্যে বা 4.5 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট যদি রুগীটা আমাদের এখানে পৌঁছায়, তাহলে আমরা তাকে থ্রোম্বোলাইজ করব, তাহলে সেই কাজটা কিন্তু অনেকটা এগিয়ে থাকবো। যেটা উনি বললেন সিটি স্ক্যান, ওই সমস্ত দেশে ওই অ্যাম্বুলেন্সের ভিতরেই সিটি স্ক্যান ফ্যাসিলিটিস আছে কিছু কিছু ক্ষেত্রে। আমাদের দেশে তো এটা আসলে শব্দ। তো আসলে বাংলাদেশে এই সেক্টরটা এখনো পর্যন্ত ডেভেলপ করেনি। তবে আসার কথা হচ্ছে যে যারা আমরা ইমার্জেন্সি মেডিসিন নিয়ে কাজ করছি, আমাদের যে সমস্ত হসপিটালগুলোতে আমরা এগুলো নিয়ে কাজ করছি, সেখানে আমরা প্রি হসপিটাল কেয়ারের অ্যাম্বুলেন্সগুলোকে আমরা সেভাবে রেডি করছি। কিছু কিছু হসপিটাল অলরেডি শুরু করেছে, সেখানে আইসিইউ অ্যাম্বুলেন্স আছে, সেখানে তাদের মেশিনারিজ থাকতেছে, সেখানে ইসিজি মেশিন থাকবে, সেখানে সিটি স্ক্যান হয়তো থাকবে না, বাট সেখানে লাইফ সাপোর্টের যাবতীয় ইনস্ট্রুমেন্ট, ইনটুবেশন ইনস্ট্রুমেন্ট, যেটা এনআইভি আমরা বললাম নন ইনভেসিভ ভেন্টিলেশন, সেটা থাকতেছে। তো সবগুলো এটা শুরু হয়েছে, শুরু হয়েছে কিছু কিছু হসপিটালে শুরু হচ্ছে, এটাই হচ্ছে আসার কথা। তো এটা নিয়ে আসলে আমাদের আসলে অনেক কাজ করতে হবে, যে প্রি হসপিটাল কেয়ার বা ইএমএস যেটা উনি বললেন, যে ইএমএস নিয়ে কাজ করার আসলে আমাদের অনেক স্কোপ আছে। অনেক ধন্যবাদ ডক্টর জাহিদুল হাসান। আমরা একটু যদি আসি আমাদের আজকের যে বিষয়, যেটা এমার্জেন্সি মেডিসিনের এবিসিডি, ডক্টর জাহিদুল হাসান কিন্তু এবিসি পর্যন্ত বলেছেন, ডি যেটা সেটি এখনো আমাদের একটুখানি বাকি রয়ে গেছে। তো আমি যদি ডক্টর মুশতাক চৌধুরী, আপনি যদি বলেন যে এমার্জেন্সি মেডিসিনের এই ডি পার্টটা কি, এবিসি এর সাথে মিলে ডি এর সম্পর্কটা আসলে কোথায়? ABCDE হচ্ছে আপনার এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন। তো ডক্টর জাহিদ আসলে উনি সময় স্বল্পতার কারণে ডি এর ব্যাপারটা আসতে পারেন। ডি হচ্ছে ডিসেবিলিটি। আচ্ছা, তো ডিসেবিলিটি, ই হচ্ছে এনভায়রনমেন্ট অর এক্সপোজার। তো আমরা ট্রমা ক্ষেত্রে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন এবং ডিসেবিলিটি অ্যান্ড এক্সপোজার, এই 3টে জিনিস, এই 5টা জিনিস আমরা কুইক অ্যাসেস করে থাকি। এবং আমরা বলি যে উইদিন 10 সেকেন্ডসে we can do that. We can do that within 10 seconds. এবং এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন এটা যদি আমাদের ঠিক থাকে, এবং ডিসেবিলিটি হচ্ছে যে আপনার ব্রেইনে স্ট্রোক করলো কিনা বা কোনো ধরনের নিউরোলজিক্যাল ডেফিসিট আছে কিনা, এনভায়রনমেন্ট অর এক্সপোজার করে আমরা দেখলাম যে কোথাও কোনো গানশট ইঞ্জুরি, বুলেট ইঞ্জুরি বা কোনো ধরনের ইঞ্জুরি আছে কিনা, সেটা আমরা ইয়েটা করি। তো আমরা, আপনি যদি স্লাইডটা দেখেন, এটা হচ্ছে আমাদের যদি যে 10 সেকেন্ডের কথা বলেছি, আমরা 10 সেকেন্ডে আমরা খুব কুইক একটা পেশেন্টকে অ্যাসেস করি। যেমন আপনার নাম কি হয়েছে, একটা পেশেন্ট যদি উইদিন 10 সেকেন্ডসে আপনাকে এটা রিপ্লাই দিতে পারে, পেশেন্ট, আমি বলছি না ফ্যামিলি মেম্বার, পেশেন্ট, তাহলে বুঝতে পারো যে একটা পেশেন্টের এয়ারওয়েটা ঠিক আছে, পেশেন্টের সাফিসিয়েন্ট এয়ার আছে যে আমার সাথে কথা বলার জন্য। এই যে আমি যে কথা বলছি, আমার লাংস ফুল অফ অক্সিজেন, সো আমি আপনাকে কথা বলতে পারছি। অ্যান্ড সি সাফিসিয়েন্ট পারফিউশন আছে যার জন্য আমার হার্ট পাম্প করছে। এবং ডি হচ্ছে আমার ক্লিয়ার সেন্সোরিয়াম, আমি বলতে পারছি আপনাকে কি হচ্ছে। এটাই হচ্ছে আমাদের ABCD। তাহলে এটি খুব চমৎকার একটি বিষয় যে অনেক সময় যে ডাক্তারের কাছে গেলে বা এরকম সিচুয়েশনে জিজ্ঞেস করে যে আপনার নাম কি, তার উদ্দেশ্যে কিন্তু আসলে এটা শুধু নামটা শোনা না, কিন্তু খুবই চমৎকার। ডক্টর জাহিদুল হাসান, তাহলে এই যে প্রসঙ্গটা আমরা ABCDর যে কনসেপ্টটা সম্বন্ধে জানলাম, এটি বাংলাদেশের প্রেক্ষিতে আপনি বলেছেন যে কিছু জায়গায় এখন আসছে, আপকামিং একটা বিষয়। আমাদের দেশে যদি আমরা এটাকে আরও বেশি ইনস্টিটিউশনালাইজ করতে চাই, এই কনসেপ্টগুলোকে, ইমার্জেন্সি মেডিসিনকে এস্টাবলিশ করতে চাই, আপনারা কোন জায়গায় বেশি গুরুত্ব দেবেন, কাদের এগিয়ে আসার এখানে প্রয়োজন আছে বলে মনে করেন? ধন্যবাদ। আসলে এখানে তো এগিয়ে আসতে হবে আমাদের ডক্টরদেরকে এখানে
এগিয়ে আসতে হবে এবং এখানে এগিয়ে আসতে গেলে আমাদের প্রশাসনের একটা ভূমিকা আছে। আমাদের এখানে যেমন কোনো কোর্স নাই, এমার্জেন্সি মেডিসিনে কোর্সটা চালু করাটা এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ আমরা ঢাকা কেন্দ্রিক মাত্র কয়েকটা জায়গায় যেটা প্র্যাকটিস করছি, এটা আলটিমেটলি আমাদের মানে সমস্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু ছড়াই দিতে হবে। কারণ তা না হলে এই যে গোল্ডেন আওয়ারটা কিন্তু তারা ম্যানেজ করতে পারছে না। একটা পেশেন্ট যদি একটা ডিস্ট্রিক্টে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে আসলো, এই পেশেন্টটাকে যদি ট্রান্সফার করতে হয়, ট্রান্সফার করার আগে তার ABCDE এই জিনিসগুলো যদি এনশিওর করে তার প্রপার ম্যানেজমেন্ট, অ্যাসেসমেন্ট প্লাস রিহাবিলিটেশনটা করে তারপর পাঠানো হয়, তাহলে এই পেশেন্টের আউটকামটা কিন্তু অনেক ভালো হবে। তাহলে এই জায়গাগুলোতে করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। আমাদের মেডিকেল এডুকেশনে তাহলে এখানে একটা আছে। তো আশার সংবাদ হচ্ছে যে আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে হয়তো খুব দ্রুত আমাদের একটা MD কোর্স এখানে চালু হবে। তো আমরা সেটার অপেক্ষায় আছি। তো হোপফুলি এটা যদি দ্রুত শুরু হয় তাহলে আমরা হয়তো আরও এগিয়ে যেতে পারবো। আর এর সাথে আছে হচ্ছে কিছু ট্রেনিং প্রোগ্রাম। তো এই ট্রেনিং প্রোগ্রামগুলো যারা আমরা এই সমস্ত সেক্টরে আছি তাদেরই উচিত হচ্ছে যে এই ট্রেনিংগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউশনে ছড়িয়ে দেওয়া, বিশেষ করে হাউ টু অ্যাসেস দ্য ABCD। উনি যেটা বললেন যে একটা নাম বলার সাথে সাথেই আমরা অ্যাসেসমেন্ট করে ফেললাম তার এয়ারওয়ে, ব্রেথিং, সার্কুলেশন ভালো আছে, বাট যেখানে খারাপ আছে সেখানে কী করতে হবে, এই জিনিসটা কিন্তু আমাদের ডক্টরদের বা আমরা আমাদের কমিউনিটির মধ্যে এটা একটা অভাব আছে। কিন্তু এখনও কিন্তু আমাদের একটা ডক্টর CPR দিতে যে বুকে চাপ দিয়ে যেটা আমরা করি, হাতটাকে চালু করি, এটা কিন্তু ভয় পায়। কেন ভয় পায়? কারণ মানুষ এখনও বলতে থাকে যে চেপে মেরে ফেলছে। তো এই কনসেপ্টটা কিন্তু আছে, এখনও বিভিন্ন জায়গায় আছে। তো এই জিনিসটা আমাদের অ্যাওয়ারনেসের যেমন প্রয়োজন আছে, পাবলিকলি অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে, সাথে সাথে আমাদের ডক্টর যারা এই হেলথ সেক্টরে আছে, শুধু ডক্টর, নার্স, প্যারামেডিক যারাই আছে তাদের কিছু ট্রেনিং প্রোগ্রাম এটার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এই স্কিলনেসটা ডেভেলপ করবে যে হাউ টু অ্যাসেস অ্যান্ড রিঅ্যাসেস, সাথে করে তাদের রিঅ্যাসেস মানে তার প্রপার ম্যানেজমেন্টটা দ্রুততম সময়ের মধ্যে যাতে আমরা প্রপার ম্যানেজমেন্টটা করতে পারি। ধন্যবাদ ডক্টর জাহিদুল হাসান। আমরা প্রায় শেষের দিকে ডক্টর মুশতাক চৌধুরী আপনার থেকে শেষ কমেন্ট নিব যে এই যে দীর্ঘদিন ধরে আপনি যুক্তরাষ্ট্রে এই বিষয়টির সাথে যুক্ত আছেন, দেশে আসছেন মাঝে মাঝে, এবং আপনি দেশে কিন্তু একটি ট্রেনিংও দিচ্ছেন, এখন একটি ট্রেনিংয়ের সাথে যুক্ত হয়েছেন যেটি ডক্টর জাহিদ বলছিলেন। বাংলাদেশের এই আপনার সহকর্মী যারা আছেন, বন্ধুবান্ধব যারা আছেন এবং যারা নীতি নির্ধারণের সাথে যুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলা থাকে এই বিষয়টি দেশে প্রতিষ্ঠিত করার জন্য। জি, এখানে তো অনেক কিছু বলার আছে। আমি একটা স্লাইড একটু আপনাদেরকে শো করতে চাই, যদি সময় পারমিট করে। যে স্লাইডটাতে আমরা বলি যে আপনার ট্রাইমোডাল ডেথ, এটা খুব ইজিলি আপনি এই স্লাইডটাতে আপনি দেখতে পাবেন যে আমরা যদি একটু সচেতন হই, এই ABCDE অ্যাপ্রোচ এটা একটা খুব ইজি অ্যাপ্রোচ। এটা কিন্তু আমাদের অন্য রকেট সায়েন্স না, এটা আমরা খুব ইজিলি করতে পারি। আমরা ইমার্জেন্সি মেডিসিনের ডাক্তাররা যদি একটু সচেতন হই এবং আমাদের ট্রেনিংটা যদি একটু ভালো হয়, যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা গানশট ইঞ্জুরি বা বুলেট ইঞ্জুরি বা এই ধরনের যে ট্রমা কেসে যে কেসগুলো হয়, ট্রমা কেসে আপনি যদি দেখেন ট্রাইমোডাল ডেথ, রেড যে কার্ভটা আছে, এই কার্ভটা পেশেন্ট মারা যায়। 99.99% কেস কেউ এটাকে রক্ষা করতে পারে না, এই ব্যাপার নিয়ে কারোই কোনো ইয়ে নেই, এটা ইমিডিয়েটলি মারা যায়। কিন্তু আপনার উইদিন 0 to 4 আওয়ার্সের মধ্যে আর্লি ডেথ যেটা হয়, এই ডেথটাকে আমরা ইজিলি প্রিভেন্ট করতে পারি আমাদের যদি একটু ইমার্জেন্সি মেডিসিনের জ্ঞান থাকে, যে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ডিসেবিলিটি অ্যান্ড এক্সপোজার, আমরা যদি এই জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারি, আমরা এটা করতে পারি। এবং সেই সাথে লেট ডেথ যেটা আছে 2 থেকে 5 সপ্তাহের মধ্যে, যে another group of people are dying due to trauma related, আমরা যদি ATLS, অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট, এই কোর্সগুলো করে থাকি বা ইমার্জেন্সি মেডিসিনের কোর্স করে থাকি, এই জিনিসগুলো আমরা ইজিলি প্রিভেন্ট করতে পারবো। এটা হতে পারে আমার বাবা, হতে পারে আমার ভাই, হতে পারে আমার পরিবারের কেউ বা আপনার পরিবারের কেউ। তো আমরা ABCDE এটা হচ্ছে একটা ইউনিফাইড স্লোগান, এবং এই ইউনিফাইড স্লোগানে আমরা সবাই সুরক্ষিত থাকবো। তো আমার রিকোয়েস্ট, বাংলাদেশের ডাক্তাররা অস্বাভাবিক জ্ঞানী, এবং এনারা কোভিড টাইমে দেখিয়েছে যে স্বল্প রিসোর্সেও ওনারা কত উন্নত সেবা দিতে পারে।
আমরা প্রমাণ করেছি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন আমরা পারি। তাহলে ইমার্জেন্সি মেডিসিনে কেন আমরা পারবো না? অবশ্যই পারবো। শুধুমাত্র মাইন্ডসেটটা যদি একটু চেঞ্জ হয়, শুধুমাত্র আমি বলবো যে প্রপার অথরিটিকে একটু যদি নজর দেন। যেমন আমি এই কয়দিনে আমি যেটা দেখেছি যে স্নেক বাইট, আমি এক্সাম্পলটা তুলে আনলাম, স্নেক বাইট, সাপে কামড়ের রোগী। বিশ্বাস করুন, আমি যখন স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছি, ওরা এত ভালো জানে যে আমার চেয়েও ভালো জানে, এবং এই লোকাল রিসোর্সে, বিকজ স্নেক বাইটের সম্বন্ধে আমাদের অ্যাওয়ারনেসটা এমন একটা পর্যায়ে গিয়েছে যে আমরা খুব ভালো ম্যানেজ করতে পারি শুধুমাত্র অ্যাওয়ারনেসের কারণে। তো আমরা যদি এই ট্রমাটাও যদি আমরা ঠিক সেভাবে অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, যে উপজেলা লেভেলেও আমরা এই অ্যাওয়ারনেসটা যদি তৈরি করতে পারি, আমরা অবশ্যই উই ক্যান রিচ এ ভেরি গুড গ্লোবাল স্ট্যান্ডার্ড। অনেক ধন্যবাদ ডক্টর মুশতাক চৌধুরী এবং ডক্টর জাহিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরার জন্য। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। ডক্টর মুশতাক চৌধুরী শেষের দিকে যে আশাবাদিতা দেখালেন, আমাদের দেশের যারা ডাক্তার তাদের জ্ঞান এবং তাদের দক্ষতা নিয়ে কিন্তু আমাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু তাদের এই সচেতনতা, তাদের এডুকেশন এবং তাদের প্র্যাকটিস, এই তিনটি জায়গায় যদি আমরা এমার্জেন্সি মেডিসিনটাকে ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের দেশও এই জরুরি সেবায় বিশ্বমানে পৌঁছাবে। সেই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি আমাদের আয়োজন।